একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের নাম ছিল মূলধন। গত ক্লাসে মূলধনের ধারণা, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তাই মূলধন কী জিনিস একটু আলোচনা করি। মূলধন গত ক্লাসে বলেছি, আজকে একটু শুনি। মূলধন হলো মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি একবার উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। মানুষের শ্রম দ্বারা, টাকা পয়সা মূলধন ঠিক আছে, টাকা পয়সার বাইরে মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি একবার উৎপাদন হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। ধরি 2010 সালে কৃষক 10 কেজি ধান মাঠে ফেলায়। তা 10 কেজি ধানে তো আর 10 কেজি আসবে না, মাঠ থেকে কত 200 কেজি ধান আসলো। এই 200 কেজি ধান সে কী করলো, 200 কেজি ধান সে পাইলো। 200 কেজি ধান পাওয়ার পরে এই 200 কেজি ধান থেকে পুরোটু সে তো খাবে না, ওইটা মূলধন গঠন বোঝানোর জন্য এটা কিছু অংশ সে রেখে দিল। ধরলাম 50 কেজি সে রাখলো। তা ঠিক 2011 সালে এই 50 কেজি ধান যদি বাংলা ইংলিশ মিলটা যায়, 2011 সালে এই 50 কেজি ধান মাঠে ফালাইলে ধরলাম 100 কেজি ধান, 1000 কেজি ধান উৎপাদন হয়। তাই ঠিক 1000 কেজি সে খাবে না, পরের বছরের জন্য 50 কেজির জায়গায় 100, 200 এরকম সে কী করবে, সঞ্চয় করে রাখবে, অর্থাৎ মজুত করে রাখবে। তাহলে কি আমরা মূলধন গঠন বোঝানোর জন্য এই জিনিসটা দেখাইলাম। অর্থাৎ মূলধন গঠন কিসের উপরে নির্ভর করে, সঞ্চয়ের উপরে নির্ভর করে। এইটা গেল ধানের বেলায়। এইভাবে সব অর্থ অবস্থা, টাকা পয়সা যা আছে পুরোটুকু যা ইনকাম করি সবটুকু যদি বর্তমানে না খেয়ে ভবিষ্যতের জন্য জমা রাখি, এটা হচ্ছে সঞ্চয়। ওই সঞ্চয় যখন বিনিয়োগ করা হয় তাকে বলা হয় মূলধন। বিনিয়োগ করা হলে তাকে কি বলা হয়, মূলধন। ভবিষ্যতে এই বিনিয়োগ থেকে অতিরিক্ত কি হয়, আয় হয়। যেমন 10 সালে 10 কেজি 200 কেজি আনছে, আবার 11 সালে 50 কেজি, ভবিষ্যতে কত আনছে, 1000 কেজি আনছে। এমনি কি করে বৃদ্ধি করে। আবার যদি 200 কেজি 12 সালেতে দেখা গেছে 2000 কেজি উৎপাদন হবে। তা মূলধন কী হয়েছে, মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদন হয় পুনরায় অধিকতর কাজে উৎপাদন হয় তার নাম হইল মূলধন। আর মূলধন গঠন হইল কি, যেটা সঞ্চয় করা রাখার পরে বারে বারে বৃদ্ধি পায়, ওটা হচ্ছে মূলধন গঠন। তাই গঠনে এবার আমরা যাইব আলোচ্য বিষয়ের উপর। আলোচ্য বিষয়ের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মূলধনের গতিশীলতা আর একটা হচ্ছে মূলধনের গঠন। তাই গতিশীলতা হয়েছে কি, গতিশীলতা হয়েছে এক স্থান হতে অন্য স্থানান্তরে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার নাম হয়েছে গতিশীলতা। তা মূলধনের গতিশীলতা বলতে মূলধনের স্থানান্তরকে বোঝায়। এক স্থান থেকে অন্য স্থানে, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার নাম হয়েছে গতিশীলতা। তাই মূলধনের গতিশীলতা প্রধানত দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ গতিশীলতা আর একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। আভ্যন্তরীণটা কি, দেশের মধ্যে, আর আন্তর্জাতিক হয়েছে দেশের বাইরে। আভ্যন্তরীণ আবার দুই ধরনের, একটা হচ্ছে কারবারগত গতিশীলতা আর একটা হচ্ছে স্তরগত গতিশীলতা। কারবারের আরেক নাম হলো ব্যবসা। কারবারগত গতিশীলতা হইল কীরকম, এক ব্যবসা থেকে অন্য ব্যবসায় মূলধন স্থানান্তর করা, অথবা এক কারবার হতে অন্য কারবারে স্থানান্তর করা। আবার একই কারবারে একই ব্যবসা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান অন্য জায়গা স্থানান্তর করা হইল কি, কারবারগত গতিশীলতা। আর স্তরগত গতিশীলতা হইল, ধরি আমি একটা ব্যবসা করতে গিয়ে ভবন টবন হাবিজাবি ইত্যাদির জন্য 10 কোটি টাকা ব্যয় করলাম। এইবার কাঁচামালের জন্য 5 কোটি টাকা রাখলাম। তাই ভবন টবন এটা হচ্ছে স্থায়ী মূলধন। গত ক্লাসে যেটা ছিল, যেটাই বারে বারে এটা থেকে উৎপাদন হয়, এটার নাম হচ্ছে স্থায়ী। আর চলতিটা শুধু একবার ব্যবহার করার পরে নিঃশেষ হয়ে যায়। তাই কাঁচামালের জন্য 5 কোটি টাকা রাখলাম। এখন চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার কি আছে, স্থায়ী মূলধন কম আছে। তাহলে আমি কি করব, কাঁচামাল হতে 2 কোটি টাকা আমি কোথায় নিব, স্থায়ী মূলধনে নিব। তো স্থায়ী মূলধন কত হইলো, 12 হইলো। তো এটা হচ্ছে স্তরগত, মানে নিজের ব্যবসায়ী যদি নিজের ব্যবসায়ী স্থায়ী মূলধন থেকে চলতি মূলধনে, চলতি থেকে স্থায়ীতে নেওয়া হয়, এটার নাম হচ্ছে স্তরগত গতিশীলতা। তাই স্তরগত গতিশীলতা শেষ। এইবার আসি আমরা মূলধনের গঠন। তা মূলধনের গঠনটা আমরা এই উদাহরণে পরে যাব। মূলধনের গঠন হইল কি, ওই যে বলা ছিল 10 সালে 100 কেজি আনে, মানে প্রতি বছর বৃদ্ধি পাওয়াটা হচ্ছে কি মূলধনের গঠন। মূলধন গঠন প্রক্রিয়াটা কি, এটা একটু শুনি।
সাধারণভাবে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে, ওই একই রকম আসছে, সাধারণভাবে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে মূলধনের গঠন বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানার সামগ্রী, বিদ্যুৎ, পরিবহন দ্রব্য ইত্যাদি অধিকতর পরিমাণে বৃদ্ধি পায় তার নাম হইল মূলধন গঠন। তার নাম হইল কি? মূলধন গঠন। মানে যে প্রক্রিয়ার মাধ্যমে মূলধন বাড়তেই থাকে তার নাম হইল কি? মূলধন গঠন। যন্ত্রপাতি একটা মূলধন, কাঁচামালও মূলধন, কারখানাও মূলধন, এই সমস্ত কিছু বৃদ্ধি পাওয়ার নাম হইল মূলধন গঠন। তো এইবার আসি মূলধন গঠন একটা উদাহরণের সাহায্যে বুঝি কিভাবে, দেখি। 2000 অর্থবছর প্রতি বছরের আমরা সাধারণত জানুয়ারি থেকে ডিসেম্বর একটা বছর ধরি, কিন্তু অর্থ বছর হিসাব করা হয় জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত। ঠিক এই অনুসারে 2018 থেকে 2019 সালে বাংলাদেশের মোট মূলধনের মজুদ ছিল, এর মধ্যে কাঁচামাল, যন্ত্রপাতি, স্থায়ী, অস্থায়ী, চলতি যা আছে সমস্ত কিছু মিল্লা মোট মজুদ ছিল কত? 1 কোটি কি আছে 1080 কোটি টাকা ধরি। তো এই অবস্থায় 2019 এই মূলধনটা, কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি 1,80,000 কোটি টাকা। এইবার দেখি এই 1,80,000 কোটি টাকা 2019-20 সালে, অর্থাৎ এই এক বছর ব্যবধানে ব্যবহার করার পরে সালে শেষে দেখা গেল দেশের মূলধনের মজুদ দাঁড়াইল, মানে এইটা ব্যবহার করার পরে কি পরিমাণ বাড়লো? মজুদ দাঁড়াইলো, আগে ছিল 1,80,000 কোটি টাকা, এবার বৃদ্ধি পাইয়া 2,20,000 কোটি টাকা হলো। তো এই 2,20,000 টাকা আবার যদি ব্যয় করে এমনি বাড়তেই থাকবে, এইটা হচ্ছে মূলধন গঠন, বাড়তে থাকবে। তো এই মূলধন মানে এই 1,80 কোটি টাকা যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করার পরে আমরা পাইলাম 2,20,000 কোটি টাকা। এই যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করলাম এর একটা ক্ষয়ক্ষতি আছে, এর একটা অবচয় আছে, এর বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়, এটার নাম হইল কি? তারপরে আছে উক্ত বছরে মূলধনের ক্ষতির পরিমাণ বা অর্থাৎ অবচয়জনিত ব্যয় আছে 3,500 কোটি টাকা। 3,000 কি আছে? 500 কোটি টাকা। এইবার উদ্দীপকে গরুগত এই প্রশ্নটা থাকে, গ নাম্বারে কি থাকতে পারে? মূলধন গঠনের হার নির্ণয় করো। তখন আমরা এরকম একটা উদ্দীপক থাকবে বা আরও কিছু লেখা থাকবে, তখন আমরা কিভাবে বের করব মূলধন গঠনের হার? একটা সূত্র আছে মূলধন গঠনের হারের সূত্র, পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন, পরপর দুটি সময় 19 সাল আর 20 সাল, আর 2018-19 এটা অর্থ বছর আমরা যদি এমনি ধরে নিই 19 সাল আর 20 সাল, বোঝার স্বার্থে দরকার হলে আমরা এটা কি করলাম? সরাই নিলাম। কি আছে আমাদের কাছে? 2019 সালে ছিল 1,80,000, 2020 সালে ছিল কত? 2,20,000 কোটি। এটার অবশ্যই হচ্ছে এইটা। এই সময় মূলধন গঠনের হার কীভাবে নির্ণয় করব? কেন বলা আছে সূত্রতে কি আছে? পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন। দুটি সময় আছে কত? 19 আর 20। 20-এ আছে 2,20,000, 19-এ আছে এটা। এই দুইটার পার্থক্য করার পরে নিট শব্দের অর্থ হয়েছে পার্থক্য করে দেখি কি আছে। এই দুইটার পার্থক্য হলো 2020 সালে আমাদের কত আছে? 220। এটা পার্থক্য যেহেতু সময়ের মোট মূলধনের পরিবর্তন। আর 19-এ আসছিল কত আমাদের? এটা উল্লেখ না করলে চলে, পার্থক্যটা দেখাই দিল। 19-এ আসলে 1,80,000 কোটি। তো এই দুইটা বিয়োগ করলে আমরা কি পাইব? এই দুইটা বিয়োগ করার পরে আমরা যেটা পাই সেটা হইল 40 40,000 কোটি টাকা। এটা হচ্ছে পরপর দুটি সময়ের মূলধনের নিট পরিবর্তন, অর্থাৎ কি পরিবর্তন কি দাঁড়াইল? 2020 সালে ছিল এইটা, 2019 সালে এইটা। এই দুইটার এই এক বছরের ব্যবধানে মূলধন গঠন হইল কতদূর? এটার নাম হয়েছে মূলধন গঠন হইল কতদূর? 40,000 কোটি টাকা। এইবার আসি, এইটা পরপর সময়ের মূলধন গঠন পাইলাম। আর নিটটা হয়েছে কি? নিটটা হয়েছে এই অবস্থায় মানে সর্বশেষ এটা তো পাইলাম, এটা পাইতে যায় ওই যে 1,80,000 ব্যবহার করার পরে 2,20,000 হইল, এই দুইটার ব্যবধান দাঁড়াইলো, এটা আমরা পাইলাম। পাইতে যায় এই টাকাটা পাইতে যাওয়ার পরে আমাদের কিছু কি আছে? এগুলা ব্যবহারের কিছু অবচয় আছে, অবচয় দেওয়া আছে 3,500 কোটি টাকা।
তো এবার কি বলবো, এটা নিটটা বাইর করতে হলে আমাদের কি সিস্টেম, নিটটা বাইর করার সিস্টেম হইলো তোমার এইটা আবার বিয়োগ করে দিতে হইব। অবশ্যটা কি করতে হয়, বিয়োগ করতে হয় ৩,৫০০ কোটি। তো এটা বিয়োগ করলে কত থাকে, 0,0,5,4,6 কত রইল, ৩৬,৫০০ কোটি টাকা। এইটারে বলে নিট, এটা হচ্ছে গঠন। গঠন হয়েছে কত, এই যে বিয়োগ করা, দুইটা বিয়োগ করার পরে গঠন যেটা থাকে এটার নাম হচ্ছে গঠন। আর নিটটা বাইর করতে হইলো এই গঠনের তিয়া, যেটা পাইলাম এখন সরাসরি দেখাইছি কিন্তু আরেক জায়গায় নিচে করে দেখাইলো সুন্দর হয়। এই গঠনের তিয়া অবশ্যই বাদ দা দিতে হয়, অবশ্যই দেয়া আছে কত, এইটা বাদ দেওয়ার পরে কত পেলাম, ৩৬,৫০০ কোটি টাকা। এইবার কি আছে, মূলধন গঠনের হার নির্ণয় করব কেমনে। হার নির্ণয় করার পরে এই যে পরপর দুটি সময় মূলধন নিট পরিবর্তন, আমরা কিন্তু নিট পরিবর্তন পাইছি কত, নিট হয়েছে কত পাইলাম আমরা ৩৬,৫০০। এই ৩৬,৫০০ এই জায়গায় আমরা বসাইব। বসানোর পরে প্রাথমিক মূলধন কত, ধরি দুই, এই যে যেটা এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম। প্রাথমিক মূলধন ছিল ১,৮০,০০০ কোটি টাকা। এবার হার শব্দ দ্বারা আমরা বুঝি ১০০ বাড়লো কত, তো এইটা বিয়োগ করার পরে আমরা কী পাই, বিয়োগ করার পরে পাইব আমরা ২০ পয়েন্ট। এটা কি আছে, নির্ণয় করার পরে এইটারে বাগ দিব ১,৮০,০০০ দ্বারা গুণ করে দিব এটা দ্বারা, তাই পাইলাম কি আমরা ২০ পয়েন্ট কত 27। তাহলে কী দাঁড়ালো, ১০০ টাকা বৃদ্ধি পায়, ১০০ টাকা শতকরা ২০ টাকা ২৭ পয়সা বৃদ্ধি পায়। হার শব্দ দ্বারা বোঝায় কি ১০০ টাকা বৃদ্ধি পেলে কত। ১,৮০,০০০ টাকা ব্যবহার করার পরে আমরা ২২০ অর্থাৎ ১,৮০,০০০ টাকা বৃদ্ধি পাইছে। এই যে ৪০,০০০ অবশ্যই বাদ দেওয়ার পরে ৩৬। এবার মেইন এই নিটটা পাইলাম, নিটটার পরে এই সূত্র অনুসারে এটা বসাইলাম, তাহলে ১০০ টাকা বৃদ্ধি পায় কত, ২০ টাকা ২৭ পয়সা। তাহলে আমরা রঞ্জিত কুমার নাথের বইয়ের মূলধন অধ্যায়ের মধ্যে যাইব, ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নাম্বার ৩৪৬ এবং ৪৭ নাম্বার পৃষ্ঠার মধ্যে মূলধন গঠন এর সূত্র, হার ইত্যাদি আছে, এগুলো দেখবো বাসায়। আবার মূলধন গঠন কি কি বিষয়ের উপর নির্ভর করে এইটাও দেখবো। মূলধন গঠন বলতে হয়েছে ওই যে আগে শুনলাম যে টাকা পয়সা, অর্থ অবস্থা, যন্ত্রপাতি, কাঁচামাল কীভাবে বৃদ্ধি পায়। তা বৃদ্ধি পাইতে হইলে তোমার কী করতে হইব, টাকা জমাইতে হইব। তো এগুলো আছে কি কয়েকটা আছে, যেমন সঞ্চয়ের সামর্থ্য, মানুষ যে পরিমাণ কীভাবে বৃদ্ধি পাবে, মানুষ যে পরিমাণ আয় করে সবটুকু যদি বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমায়, এই রয়েছে সঞ্চয়। এই সঞ্চয়ের কি থাকতে হইব, সামর্থ্য থাকতে হইব। আমি যেইটা আয় করলাম, আমি ১০০ টাকা আয় কইরা ১০০ টাকা আয় করে বর্তমানে ৮০ টাকা ভোগ করলাম, তাই রইল কত, এই ২০ টাকা। ২০ টাকা হয়েছে এই সঞ্চয়। এই সঞ্চয়টা কি করছে, এই সঞ্চয় যদি বাড়তে থাকে, সঞ্চয় বাড়তে থাকলে মূলধন গঠনও কি করবে, বৃদ্ধি পাইব। আবার কি আছে, সঞ্চয়ের ইচ্ছা। আমি ১০০ টাকা আয় করলাম, আমার যদি কি করে যে না আমার সঞ্চয় করার ইচ্ছা নাই, আমি পুরোটুকুই কি করব, খেয়ে ফেলবো, আমার কোনো সঞ্চয় করার ইচ্ছা নাই, তাহলে মূলধন গঠন বৃদ্ধি পাবে না। তাহলে কি করতে হবে, সঞ্চয়ের সামর্থ্য আছে কিন্তু আমি সামর্থ্য থাকা অবস্থায় আমি কি করলাম না, সঞ্চয় করলাম না, তখন মূলধন গঠন বৃদ্ধি পায় না। এই অবস্থায় যখন মানুষ সামর্থ্য থাকার পরে পুরোটুকু ভোগ না করে সঞ্চয় করার জন্য মানে জমিয়ে রাখার যদি ইচ্ছা থাকে, তাহলে মূলধন গঠন বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে দূরদৃষ্টি। দূরদৃষ্টি হচ্ছে ভবিষ্যতে বিপদ আপদ থাকতে পারে, এই ধরনের ধারণা যদি মানুষের মধ্যে থাকে, তখন মানুষ কি করে, ইচ্ছা করে সঞ্চয় করে। আর সঞ্চয় করলে কি হয়, মূলধন গঠন বৃদ্ধি পায়। তারপরে ধরি পারিবারিক স্নেহ মমতা। অনেক বাবা মা যদি পারিবারিক মহব্বত বেশি থাকে, তারা কি করে, ছেলে মেয়ের বিয়ে শাদী ইত্যাদি লেখাপড়ার জন্য কি করে, কিছু টাকা জমিয়ে রাখে। এই জমায় রাখার কারণে মূলধন গঠন বৃদ্ধি পাবে। এইভাবে ক্ষমতা মর্যাদা লাভের আকাঙ্ক্ষা, জানমালের নিরাপত্তা, কার্পণ্য, যারা কার্পণ্য আর একটা শুনি, কার্পণ্য যারা কার্পণ্য ব্যক্তিরা কম পরিমাণে ভোগ করে বেশি পরিমাণে সঞ্চয় করে, এই অবস্থায় মূলধন গঠন বৃদ্ধি পাবে। এরপরে সুদের হার যদি বেশি হয়, মূলধন গঠনের পরিমাণ বৃদ্ধি পায়, কারণ জনগণ তখন কম খেয়ে বা কম ভোগ করে ব্যাংকে জমা রাখার জন্য মরিয়া হয়ে থাকে। এই অবস্থায় তাদের সঞ্চয়ও বাড়বে, মূলধন গঠনও বৃদ্ধি পাবে। তাই এই বিষয়গুলো আমরা বাসায় যারা আছেন বাসায় দেখবেন, মূলধন গঠন এবং মূলধন গঠনের হার, মূলধন গঠন কি কি বিষয়ের উপর নির্ভর করে ৩৪৬ এবং ৪৭ নাম্বার পৃষ্ঠায় আছে। দেখবেন মান্থলি পরীক্ষা সবাই ভালো করে দিবেন। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।